জোটের প্রসঙ্গে বলি, অনেকে এটা বলেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সঙ্গে যদি আপনারা জোটবদ্ধ থাকতেন তাহলে হয়তো কিছু ভোট বেশি পাইতেন, হয়তো বিএনপি এরকম একটা ল্যান্ডস্লাইড নাও পাইতে পারতো। আপনি কি এটা মনে করেন যে শেষ মুহূর্তে? আমরা মনে করি ভোট আমরা পেয়েছি, হ্যাঁ। কিন্তু আমাদের ভোটগুলো আমাদের বাক্সে অন্য দিক থেকে ডাইভার্ট হয়ে গেছে। এইটা বললে তো আবার আমার জানতে চাইতো যে কারা করলো এটা, বা আপনি এটা আপনি এটা প্রেডিক্ট করতে পারছিলেন কিনা যে ভোটের আগে যে এরকম কিছু একটা হইতে পারে? কেন, আমরা তো বলে এসেছি না যে এখন পর্যন্ত কোনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আমরা তো এই কথা বারবার বলেছি। আপনি কি ইভেন লন্ডন বৈঠকের পরেও কিন্তু আমরা ডিপ কনসার্ন এক্সপ্রেস। আপনারা কি ডক্টর ইউনূস সরকারকে অবশ্যই আমরা সব না, আমরা ওনাকে দায়ী করছি না, কিন্তু ওই লন্ডন বৈঠকে গিয়ে যখন মানে 4 দিন আগে দেওয়া নির্বাচনের ডেট উনি পাল্টায় ফেললেন, কারোর সাথে কোনো কনসালটেশন ছাড়া, অন্য কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো মত বিনিময় করলেন না। সেই দিনই আমরা বলেছি যে আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকে না, ফিল্ড একদিকে ঝুঁকাই দেওয়া। আমরা গেছে বলে নেই, আমরা বলছি ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন উনার সঙ্গে তো আমার কথা হয় না, কিন্তু উনার উপদেষ্টাদের সঙ্গে যাদের সাথে কথা হয়েছিল তারা কিন্তু এটার উপর একটা আড়াল নিতে চেষ্টা করলেন। ডক্টর রহমানই তো বলছিলেন যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা করি, রোজার আগে করি। ডাউট আপনি দেশে ফিরে আসতেন, আপনি ওখানে বলতেন যে আপনার ওপিনিয়ন আমি নিলাম, দেশে ফিরে গিয়ে আমি আবার একটু তাদের সাথে কথা বলি। আমি একজন বলছি, কিন্তু আরো তো স্টেক হোল্ডার ছিল, এখানে প্রায় 40টা দল এই ডায়ালগে অংশগ্রহণ করেছে। আমি কিন্তু এরকম শুনছি যে ডক্টর ইউনূস জনাব তারেক রহমানকে বলছেন যে দেখেন আপনি ডিসেম্বর ইলেকশন দাবি করতেছেন, কিন্তু আসলে জামায়াতে ইসলামী, আমি শুনছি এটা, বিকজ এটা তো আর তাদের মধ্যে প্রিভিলেজ কমিউনিকেশন, আমাদেরকে বলেন নাই। হ্যাঁ, এটা এরকম কেউ বলেন না। আচ্ছা, তার উপদেষ্টাদের মধ্যে একজন দায়ী করেছে, তখন ওই এক্সপ্লেনেশন ওনারা দেন। আচ্ছা, আমার একজন উপদেষ্টা কিন্তু নাম প্রকাশের অনুচ্ছুক, উনি আমার এই এক্সপ্লেনেশন দিছে যে ওটা উনি ওনাকে বলছেন যে যেহেতু এটা ওনার মধ্যে আছে। হাওয়ার আই ডোন্ট নো, আমরা উইটনেস করি নাই, আমরা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কথাটা যে আমি যেটা বলতেছিলাম একটু শেষ করি। নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন এক সময় ওই নাম ছিল। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরি, আমি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতেছি, কিন্তু মানে এখানে পড়তেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুখে বলতেছি হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাইতেছিলাম যে আপনি কিন্তু একটা জায়গায় এটা একটা খুব সুন্দর করে আপনি বলছিলেনও যে সব এক বাক্সে ভোট আসুক ইসলামী দলগুলোর। তো আমার প্রশ্ন এখানে দুইটা, আসলে এইটা আসলে সম্ভব হইল না কেন? এক, দুই হচ্ছে আমরা কিন্তু হেফাজতে ইসলামের মুরব্বী যিনি জনাব বাবুনগরী, উনাকে দেখলাম যে উনি খুব শক্ত ভাষায় আপনাদের সমালোচনা করতেছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখছেন? দুই হচ্ছে প্র্যাকটিক্যালি কি ইসলামের অনেকগুলি জিনিস তো আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। আমি নিজেও একটু পড়তে বা দেখতে চেষ্টা করি, পড়বো না এরকম, কিন্তু অনেক কিছু আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। তো ওইটাকে আসলে এক বাক্সে আনা সম্ভব বা একরকম করে এটা চিন্তা করা সম্ভব? দেখেন, মানুষ যখন ভালো কিছু চিন্তা করে তখন তার সামনে একটা টার্গেট থাকে যে আমি ওই জায়গাটায় পৌঁছতে চাই, কিন্তু সবসময় মানুষ 100% কিন্তু অ্যাচিভ করতে পারে না। এটা জাতীয় জীবনে একটা বড় ধরনের পদক্ষেপ বলতে পারে না। বাকি দলগুলা কিন্তু আমাদের সাথে ছিল, তারা আমাদেরকে ছেড়ে দেন। যারা গিয়েছেন তাদের সাথে কি কারণে গিয়েছেন তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা কিন্তু ব্যাখ্যা দেইনি। আমরা কেন দেইনি জানেন? আমরা চাই যে না, যেটুকু ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছিল এটা আমাদের দ্বারা যেন ধ্বংস না হয়, বরঞ্চ এই জায়গাটা ঠিক থাকুক। ওনারা বললেন, আমরা আর একটা কাউন্টার বললাম, তাইলে তো দূরত্বটা আরো বাড়বে। বরঞ্চ দেখেন আমরা কি করেছি, ওনাদের সিট নিয়ে কথাবার্তা ছিল, স্যাটিসফাইড হয়তো ওনারা হতে পারেন নাই, এর কারণে ওনারা সরে গেছেন, চলে গেছেন। আর চলে যাওয়ার পরেও আমরা ফিল করেছি যেটুকু ঐক্য রয়ে গেল, এটা করার ক্ষেত্রে তাদের একটা অবদান ছিল। আমরা এর প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের একজন এপেক্স বডি মেম্বার বরিশাল 5 মানে মহানগরীতে, সেখানে উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, আমরা তাকে উইথড্র করে নিলাম। তাদেরকে রেসপেক্ট করেছে যে তারা 2টা সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোট ভাই যে মুফতি ফয়জুল হক সাহেব, তিনি দাঁড়িয়েছেন। অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট উইথড্র করে তাদেরকে সম্মানটা দেখান। আমরা কিন্তু ওইটুকু করেছি। ওনারা এরপরে ওনারা কি বলেছেন সেটা ওনাদেরকে, ওকে, আমরা কিন্তু এই বিতর্কে যাইনি। এবার আসেন বাবুনগর সাহেব, উনি বলছে জামাত ইসলামের ভোট দেওয়া হারাম। আপনি শুনে আশ্চর্য হবেন, যখন গত উপদেষ্টা পরিষদ গঠন হয়, আমরা ছাত্ররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কোনো তালিকা দিবেন না? আমরা তালিকা দেব।
তোমাদের পরে আমাদের আস্থা আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমরা কোনো তালিকা দেইনি। আপনাদের তালিকায় কেউ উপদেষ্টা ছিল না? আমরা কোনো তালিকা দেই নাই, Okay. আমাদের তালিকায় উপদেষ্টা হবে কেন? ওকে। কিন্তু একটা ব্যতিক্রম আছে। হুম একটা সময় গিয়ে তারা বললো যে যেহেতু আপনারা এই দেশের সবচেয়ে বড় মানে ধর্মীয় রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই, সেই ব্যাপারে আপনারা একজন মানুষের নাম আমাদের আমাদের এফএক্স বোর্ডেতে আলোচনা করে বাবু নগরী সাহেব এর আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু আমরা তার নামটা দিয়েছি। ওয়াও, আমরা তার নাম দেওয়ার পরে এটা কি আপনার একটা স্ট্র্যাটেজি যে আপনি শত্রুকে কাছে রাখতে চাইছেন না, এরকম মোটেই কিছু? না। আমরা দিয়েছি যে হেফাজতে ইসলাম একটা ব্রোডার আমব্রেলা, আচ্ছা, এবং তিনি এই দেশের একজন প্রবীণতম, হ্যাঁ উনি 90 এর বেশি বয়স। হ্যাঁ, ওনার প্রতি সেই সম্মানবোধটা রেখে আমরা ওনার নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলছে যে ওনার যে বয়স এবং ফিজিক্যাল Condition. কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না, হুম আপনারা অল্টারনেটিভ কাউকে বলুন। আমরা বলছি যে প্রথম নামের সুপারিশ যখন তোমরা নিও না, এখন তোমরাই চলতে ও এরপর আপনারা এটা তোমরা কন্টিনিউ করেন। তোমাদের মতো করে করো। তারা একটু চিন্তা টিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে, আমরা বলছি ওকে ওয়েল তোমরা আগাইতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমরা যদি আসলে এই সমস্ত বিতর্কে জড়ায়ে যাই আর সেই সমস্ত আলিমুল আমাদের কথার জবাব দিতে যাই, এটা আমাদের নিজেদেরই খারাপ লাগে। আমরা এই পলিসি আমাদের নাই। ওকে, যদি এখন আমি ওই থিওলজিক্যাল বা ধর্মতত্ত্বের কথাটাতে আসি, এটা কি আসলে প্র্যাকটিক্যালি পসিবল যে ধরেন মানে আমি যদি চরমনের পীর সাহেবদের কথা বলি, আমি যদি এখানে আনাতুল আব্বাসী সাহেবদের কথা বলি, আমি যদি আট রশিদ পীর সাহেবের কথা বলি, বা মাওলানা রাজ্জাক বিন ইউসুফের কথা বলি, জামাত ইসলামের কথা বলি, ইসলামী দলগুলো সবাই মিলে, মানে আমি বলি এইটা কি আসলে মানে সম্ভব কিনা? সবাইকে একই আমরেলার, হ্যাঁ 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 হ্যাঁ, এটা যদি আপনি গ্রসলি যান তাহলে এখানে বিভিন্ন স্কুল অফ থটস আছে, আপনি পারবেন না, এটা বাস্তবতা না। কিন্তু তারপরেও সমাজে ভিজিবল যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে যদি আপনি চিন্তায় রাখেন, তাহলে জাতির কমন ইন্টারেস্ট আপনি চেষ্টা করে যাবেন। আচ্ছা, আপনার চেষ্টাটা যদি 70% সাকসেসফুল হয়, আপনি ধরে নেবেন আপনি সাকসেসফুল। ওকে, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করে বসে থাকাটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর দেখেন আসলে ইসলামপন্থীরা যুগে যুগে কিন্তু খুব সম্মান পাননি এই দেশে, না এই স্বাধীন বাংলাদেশে তারা কিন্তু সম্মান পান। আপনি দেখেন কোনো আমলেই তাদেরকে সম্মানের জায়গায় কেউ হ্যান্ডেল করে নাই। আপনি যদি হেফাজতের অর্গানাইজ হওয়ার ব্যাপারটাই ধরেন, তাদের উপরে যেটা হয়েছে এটা তো ইতিহাসের একটা ভয়াবহ চ্যাপ্টার দিয়েছে। আমি তো নিজে দেখেছি হেফাজতে ইসলামের প্রবীণ আলেম, বিদগ্ধ আলেম, বড় মাপের আলেম পায়ে জিনজের হাতে, আমার নেই কিন্তু তাদের আছে। কিন্তু আপনার কাছে এটা কেমন মনে হয় যে শফি সাহেব বেঁচে থাকে, মাওলানা শফি সাহেব বেঁচে থাকে, যিনি সবার মুরব্বী আসলে 3 জায়গার, উনি বেঁচে থাকতে যে শেখ হাসিনাকে কমই জননী? উনি বলেন নাই, মৌলানা রুহুল আমিন সাহেব বলেছিলেন। এখন ওনার সভাপতিত্বে হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে হচ্ছে হাটহাজারীকে বাড়তি, তারা কেন বলেছেন, এবং হাটহাজারীকে বাড়তি মানে মানে কিছু জিনিস, যেমন আমি শুনছি কিছু খাস জমি, কিছু মানে মাদ্রাসার ইয়ার জন্যই আর কি, বা একাডেমির সুবিধার জন্যই, বাট মানে এটার আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখেন আপনি যেভাবে শুনেছেন কিছু আমিও শুনেছি, কিন্তু এই বিষয়গুলোর কোনো অথেন্টিক ডকুমেন্ট যেহেতু আমার কাছে নাই, এই ব্যাপারে আমি কথা বলা সমীচীন মনে করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জোটের অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এনসিপি। আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি এটা সবসময় কনসিস্টেন্টলি আপনি বলে আসছেন, যে এটা আপনি খুব সুন্দর করে 2টা বাক্য বলে না এই মুহূর্তে আবার মুখস্থ মনে করছে, মানে নেতৃত্বে যুব সমাজ, অংশগ্রহণে সারা দেশ, মনে হয় ওরকম আর কি, জুলাই আন্দোলন সম্পর্কে। সেই নেতৃত্বে যুব সমাজের যারা অংশ, তারা কিন্তু একরকম আপনাদের কঠোর সমালোচকই ছিল। মানে আমি দেখতে পাইছি যে কেউ কেউ আপনাদের কঠোর সমালোচক ছিল। এখন তারা বিএনপি জোটে যাবে না জামায়াত জোটে যাবে নাকি কোনো জোটে যাবে না একক, এটা নিয়ে একটা দারুণ টানাপোড়েন ছিল। কেউ কেউ এরকম প্রেরিত করতেছিল, আপনি যেহেতু বলছেন নাহিদ, নাকি আপনি বলছেন বা আপনার বলাটাকে অন্য কেউ কোট করতেছে যে নাহিদ হচ্ছে আমাদের ছেলে, নাহিদের কারণে কি আপনার কথা তারা শুনলো নাকি আপনি, মানে এখন তো এটা জোটটা হয়ে গেছে। আমার এটাতে 2টা প্রশ্ন আছে এনসিপি নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তাদের কনভিন্স কেমনে করলে, মানে তারা আপনার কাছে আসলে দেখেন কিছু দাবি কেন করলো? একটা ওয়ান্ডারফুল কাজ করেছে, যেটা আমরা করতে পারি নাই সেটা তারা করেছে। আমি তাদেরকে এনাফ ইন্টেলিজেন্ট মনে করি
তবে এটা বলতে পারেন আপনি যে তাদের বয়স, অভিজ্ঞতা, এগুলার লিমিটেশন থাকতো, এটা তো আমারও ছিল তাদের বয়সে। এটা না, কোনো কিন্তু ব্যাপার আমার না। মাঝখানে একটা প্রশ্ন মানুষ আছে, করতে করতে আপনারা যখন আন্দোলন করতেছেন 17 বছর ধরে মারা যাচ্ছেন, যখন এখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, বাজে ইলেকশন হচ্ছে, তখন তো তারা আন্দোলনটাতে, আপনাদের আন্দোলনটাতে তারা অংশগ্রহণ করে নাই। তারা একটা সরকারি চাকরি, আমি কথার কথা বলতেছি, মানে ওনারা রাগ না করাটাই উচিত, কিন্তু আপনাদের যে আত্মত্যাগ, সেই সময় তো তারা এটাতে অংশগ্রহণ করে নাই। তারা তো এই মানে পলিটিক্যালি যে তারা চিন্তাশীল, এটার প্রমাণ তো আমরা পাই নাই। আসলে দেখেন এগুলা আপেক্ষিক ব্যাপার। তারা তখন কোন এনভায়রনমেন্টে ছিল না ছিল সেগুলো একটা বিষয়। এই ছেলেগুলা তখন বয়স কত ছিল, আরো ছোট ছিল তারা। অন্য ছেলেরা ছিল আর কি, অন্য ছেলেরা ছিল। তো অন্য ছেলেরা তারাও কোটা আন্দোলন করেছে এর আগে একবার। ওইটা কোটার জন্য, আপনি কোটার rightly জন্য, বলেছেন হ্যাঁ, যে ওটা কোটার জন্য। পলিটিক্যাল আন্দোলন তো আপনাদের সঙ্গে শামিল হলো না, বিএনপির সাথে শামিল হলো না। সেভাবে সম্পৃক্ত হয় নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনের কিন্তু সর্বকালের সত্যি, রাইট, এটা কিন্তু কেউ আমরা ইগনোর করতে পারবো না। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি ছিল? খুবই খুবই অপোজিশন ভয়েস সেখানে সাস্টেইন করার মতো কোনো অবস্থা ছিল না, ছিল না, টোটালি সেখানে সাপ্রেস ছিল, ছিল না। এবং সেই সাপ্রেশনের কারণে ছাত্র সমাজ একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতো। এই আন্দোলনগুলা যেহেতু ইস্যুভিত্তিক এবং সব ছাত্রদের ইন্টারেস্ট এখানে জড়িত, এই কারণে 18 সালেও এটা একটা সাকসেসের মুখ দেখেছে এবং ফাইনালি এসে 24 সালে এটা দেখেছে। তো তারা করে না এই কথা বলা যাবে না, তারা ছিল, বিভিন্নভাবে ছিল, কিন্তু তখনকার পরিবেশ পরিস্থিতি হয়তো তাদেরকে সেইভাবে এলাও করে। তা আমি বলছিলাম যে তারা তো ইন্টেলিজেন্ট এনাফ, আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবে কেন? তারা তাদের ভালো মন্দ বোঝার জন্য আমি মনে করি এনাফ, যথেষ্ট। তারা তাদের সব দিক বিবেচনা করে দেখেছে যে রাজনৈতিক এলি যদি সিলেক্ট করতে হয় তাইলে কাকে তারা বেটার মনে করে, তারা তো বেটার অপশনটাই চয়েস করবে। আর নাহিদের ব্যাপারে যেটা বলেছেন, এটা আমি আজকে শুনলাম, আমি এর আগে শুনি নাই যে সে আমাদের ছেলে। আমি কারো মুখে এটা শুনি নাই। সে কোনোদিনই আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না, এটা আমি কনফার্ম। ওকে, তার অবস্থান ছিল আলাদা। কেউ একজন, আচ্ছা আমার ঠিক মনে পড়তেছে না, মানে কেউ একজন হয়তো অন্য আরেকজনকে কোট করে এরকম একটা কথা। নাহিদ তো একা সিদ্ধান্ত নেওয়ার মালিক না। আচ্ছা, নাহিদের সাথে তো ধরেন তার আরো অনেকেই আছে, সঙ্গীরা আছে, Okay. সবাই কিন্তু তারা খুবই ইন্টেলিজেন্ট। আচ্ছা, আমি জাস্ট এই প্রসঙ্গে আপনাকে মানে বিরোধিতার অল্প যে- অল্প না, একটু জায়গা বিরোধিতার দেবেন। যে কথাটা জি, বলছেন, জি, জি। আমাদের বিরোধিতা কে করে নাই? আপনি সহ সবাই করেছে। আমি না আমি উদাহরণ দিলাম। মানে সবাই আর কি। আচ্ছা, হ্যাঁ, সবাই করেছে। না করছি, আমরা সবাই করছি, এটা ঠিক কেউ আছে, তো বাদ যায় না। এটা ঠিক আছে। আমরা হ্যাঁ। কিন্তু দেখবেন যে বিরোধিতায় অত রিয়্যাক্ট করি না খুব। না আপনি কথা, আমরা কিন্তু অ্যাবসর্ব করে নেই সবকিছু। না এটা অ্যাবসলিউটলি ঠিক। আচ্ছা, আর তারা যারা করেছে আমি মনে করি এটা এসেন্স অফ ডেমোক্রেসি। এটা জানার জন্য যে এটা নেগোসিয়েশনটার ক্ষেত্রে কি আপনি মনে করেন 30টা বেশি হয়ে গেছিল এনসিপির জন্য, নাকি ইটস ওকে? মানে আপনি কি এটা হাইন্ডসাইট, আপনি কি মনে করেন যে বা কম হয়ে গেছিল এরকম কোনো কিছু? আমরা আসলে বিষয়টাকে ফ্লেক্সিবলি দেখেছি সবার ক্ষেত্রে আছে। আপনি বলবেন তাইলে ফ্লেক্সিবলি দেখলে একটা দল চলে গেল, আমরা তাদের কাছে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা হয়তো এনাফ মনে হয়নি, বাকিদের কাছে এনাফ মনে হয়েছে, বস তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। ওকে, এইটা আপনাকে দ্রুত এটা জিজ্ঞেস করতে চাই। অনেক আইনজীবী এরকম বলতেছেন যে আপনারা একটা সংবিধান রক্ষা করার শপথ নিয়েছেন, এরপরে আবার এই সংবিধানটা ভাঙচুর করে ফেলে দেওয়ার শপথ নিচ্ছেন, এইটা নাকি আপনাদের আগের শপথটাকে শেষ করে দিছে। এইটাকে আপনারা আইনজীবীদের সাথে কথা বলছেন বা আপনাদের উচ্চ ফোরামে কথা বলছেন কিনা? মানে ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ আরেকটা নেয়ার ফলে আপনাদের আগের শপথটা বাতিল হয়ে গেছে কিনা? আগের কোন শপথ? ওই যে সংসদ সদস্য হিসেবে শপথটা আর কি। না, এটা তো ওখানে চার্টারেই লেখা আছে যে দুইটা শপথ একসাথে হবে, একই ব্যক্তি নেবেন, একই দিনে হবে। হ্যাঁ, এটা তো ওইটার আলোকেই আমরা নিয়েছি। বরঞ্চ যারা নেন নাই তারা সিগনেটরি হিসাবে এটা মানলেন না, এখানে তাদের অব্লিগেশন কিন্তু তৈরি হয়ে গেল। আমরা তো চাইবো তারা তাদের অব্লিগেশনটা ফুলফিল করে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি ক্যাবিনেট, যেটা মন্ত্রিসভা হলো জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেটাকে আপনি কেমন দেখতেছেন? আপনি একটু মূল্যায়ন করবেন কিনা? আর দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো কিছু যদি বলার থাকে। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে আমার পরিচয়? হ্যাঁ। আমরা ফল দেখে কমেন্ট করবো, এখন কিছু বলবো না। আমরা ভালো কিছু আশা করব। আমরা তো বলেছি তারা ভালো করলে তাদের সঙ্গেই থাকবো, সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু তারা যদি রাইট ট্র্যাক ছেড়ে দেন তাহলে বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব হবে এটা চেপে ধরা, বিরোধিতা করা। ওকে, এবং সেখানে আমরা তাই করব। আমাদের পজিশন পুরাণের দেওয়া মূলনীতি অনুযায়ী তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে অসহযোগিতা। ওকে, আমার মনে হয় যে আপনাকে ধন্যবাদ। জামায়াতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, সবগুলি প্রশ্নের জবাব দিয়েছেন। আমরা
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, ঠিকানা নিউ ইয়র্কের ঠিকানা ডিজিটালের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ আপনাকে। করছি। আমাদের ঠিকানা বাংলা। থ্যাংক ইউ সো মাচ। বা কোটা আছে, আপনি তো এখন আর কোনো কিছুতেই বিলং করতেছেন না, না। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা কি? মানে আমি যদি সহজ করে ব্যাপারটা বলি, যে 5 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতেছেন? মানে আপনি সংসদে ভালো ভালো কথা বলতেছেন, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াচ্ছেন, আপনি নোটিশ দিচ্ছেন, কিন্তু এটা কোথায় যাচ্ছেটা কোথায়? এবং এর জন্য কিন্তু আপনাকে বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে 3 বা 4 লাখ টাকা, কারণ আমার বন্ধুরা, আমি খুব ভালো করেই জানি আপনি যেরকম পরিচিত মানে লয়ার, তার ফলে আপনার জন্য এটা আরো সহজ। তো এই স্যাক্রিফাইসটা করে আপনি আসলে কি কি করবেন আসলে আপনার, বা কি পাবেন? আমার এখন 1 নাম্বার কাজ, বিশ্বাস করেন আর কিছু না, আমার এলাকার উন্নয়ন। ওকে। আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ, ঋণী। এই ঋণটা সার্বিক ঋণ। আমার এলাকার মানুষ একেবারে প্রান্তিক মানুষ খালেদ ভাই, হয়তো সারা বছর ও চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য 50,000 টাকা জমাইছিল, ময়লা পুরানো নোট খালেদ ভাই আমার হাতে এসে দিয়ে গেছে। আপনি যদি বলেন আবেগ, এই মানুষগুলাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সম্মান, আমার মর্যাদা, আমাকে যতভাবে অপমান করা হয়েছিল তার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে। ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে, এই ঋণটা আমার শোধ করতে হবে। আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন, আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে, এটা একটা ডিফারেন্ট, মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না, এখানে কে মানে কে বন্ধু কে শত্রু কে বন্ধু কিচ্ছু জানি না। জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন, একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে আমি হ্যাঁ, না, খালেদ তাহলে ভাই। তাহলে আপনি আপনি ওই পথেই কেন, মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা রিফর্ম না হওয়া পর্যন্ত আমার আমার আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে। ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব, এটা আমার কাজ হোক আর না হোক, প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে। ল মেকিং, পলিসি মেকিং, এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে, দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু আমি দুটোই করব, কারণ ওটা আমার রিয়েল কাজ। আমার পলিসি মেকিং অ্যান্ড ল মেকিং এ অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো, জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, ওরা মোটরসাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসেবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের নাকি? ভুল এমপি, আমি ভুল একদম MP? খোলামেলা বলি। আচ্ছা। বাংলাদেশের জন্মের পর 73 সালে আমার বাবা নির্বাচন করেন, জেতেন বেসরকারিভাবে, জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে এই কনস্টিটিউয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন 3 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কোনো কাজ উনি করেন নাই। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ লাগে বলতে, করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হক আমিনী সাহেবের হাতে, করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন। তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের যে জাল, সেটার মধ্যেও এই জায়গায় কখনো পড়ে না, আসে নাই। কারণ 15-17 বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল, এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা,
এদেরকে এত উন্নয়নের কি আছে? আমি তো খুলনা গেছি, কয়েকবার বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। কিন্তু আনবিলিভেবল, মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক। এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন, এগুলি আপনি কিভাবে ভাবতেছেন আসলে? আমি কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, আচ্ছা, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে, জানি ইলেকশনের না। পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো আহ, যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি না। আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সবকিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণার রাজনীতি বিএনপি, যেটা রাষ্ট্রপতি জিয়া মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটাকে আপনি ঠিক করছেন, রাজনীতি করব। সেইটা কিরকম, সেটাকে আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা, জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়। হুম, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না খালেদ ভাই। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে। কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটিউয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে। আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন। সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন। আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন। কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে। আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হইছেন। এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনে অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়? এটা মনে হয়। হ্যাঁ, এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি, যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো,
মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট, তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা ফারহানা, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি এই যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না, না, এরকম বলে নাই? একদম না, শিওর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 না, না, একদম না খালেদ মানে ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই? কেউ বলে নাই খালেদ ভাই। হ্যাঁ। আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা হ্যাঁ। মনে করি ওটা রিয়েল। হ্যাঁ। না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, খেটে খাওয়া, খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে মানে উনার উনা উনা উনি আপনাকে বা আপনি উনাকে কি করে ডিল করলেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, একটু চেষ্টা করি, 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। এবং দিয়েছে দিয়েছে তার প্রমাণ তো। হ্যাঁ, 17,000 দেখলাম। ভোট পেয়েছেন আপনি। না, 1,17,18,000 1,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000 মানে কত, 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন। 38,000 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মনে হয় যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্না ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নার মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ। আমি তো টিপ দেই সব সময়, হ্যাঁ, তো এলাকাতেও দেই। হ্যাঁ। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে, ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। আমি বলছি, কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে না।